নমস্কার, শুরু করছি বাংলা বলছে। মার্চের শুরু হতে না হতেই আমরা দেখতে পাচ্ছি সরগরম রাজ্য রাজনীতি। ভোটের দামামা বেজে গেছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও পথে নামছেন এসআইআর এর বিরোধিতায়, এবং এই যে বিপুল সংখ্যায় মানুষের নাম বাদ গেছে, বিপুল সংখ্যায় ভোটারের নাম এখনো বিচারাধীন, এই অবস্থায় 6ই মার্চ মেট্রো চ্যানেলে অবস্থানে বসতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপির যে রথযাত্রা, সেই রথযাত্রা শুরু হয়ে গেছে গতকাল থেকেই। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রায়দিঘিতে জনসভা করেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, এবং একই সঙ্গে তিনি রায়দিঘির মাটিতে দাঁড়িয়ে সরাসরি নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত ডিসেম্বরের শেষে তিনি যখন এই রাজ্যে এসেছিলেন এবং প্রেস কনফারেন্স করেন, সেখানে ভাতিজা বা ভাইপো সম্পর্কে খুব বেশি শব্দ তিনি খরচ করেননি, যা থেকে আমরা দেখেছিলাম যে এমনকি বিজেপির অন্দরেও অনেকে প্রশ্ন তুলছিলেন। আজকে দেখা গেল যে তার বক্তব্যের একটা বড় অংশ জুড়ে থাকলেন ভাইপো কোট আনকোট, এবং যেখানে দাঁড়িয়ে তিনি দাবি করছেন যে এবার যদি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনে ভোটাররা, তাহলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন কায়েম হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন কায়েম হবে। আর এরই মধ্যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বসন্ত উৎসবের যে অনুষ্ঠান ছিল সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে আরও একবার এক হাত নিলেন। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে সরগরম রাজ্য রাজনীতি, এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে কৃষাণু মিত্র, কংগ্রেসের পক্ষ থেকে সুভাষিস ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, মাফ করবেন সুভাষিস ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে সুপ্রিয় ঘোষ এবং সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। আমার সরাসরি ইতিমধ্যেই জয়েন করেছেন। আমি আলোচনার একদম শুরুতে চোখ রাখবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ, তারা কি বললেন। Where is the voter? Why they are missing? আমরা শান্তিপূর্ণভাবে কোঅপারেশন করেছি, সহ্য করেছি, ধৈর্য ধরেছি, কিন্তু আজকে আমি আপনাদের বলছি জেনুইন ভোটারদের যারা ভোট না তুলে ইলেকশনের আগেই ইলেকশন কমিশন ভোট করে দিতে চাইছে, তাদের মুখে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি আছে। ইটস ইনহিউম্যান অ্যাফেয়ার্স, ইটস এ ভিন্ডিকটিভ অ্যাটিটিউড অ্যান্ড বায়াসনেস। The cowardice people cannot fight directly. In my constituency, I told you, 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. ममता दीदी कहती थी कि ये तो सत्ता प्राप्त करने की यात्रा है। ममता दीदी, परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है। वो तो बंगाल की जनता बदलेगी ही, मगर परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त। আপনারা শুনলেন। আর একদিকে 6ই মার্চ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেট্রো চ্যানেলে অবস্থানে বসছেন তিনি, পরবর্তী কর্মসূচি সেখান থেকেই ঘোষণা করা হবে। অন্যদিকে আজকে অমিত শাহ তীব্র ভাষায় যে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসকে, তার একটা বড় অংশ জুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। এসআইআরের ফল প্রকাশ হতেই ফের শুরু যুদ্ধ। এবার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। 6ই মার্চ দুপুরে এখান থেকেই দলে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন তিনি। বিক্ষোভ কর্মসূচিতে হাজির থাকবেন দলের সর্বস্তরের প্রতিনিধিরা। ধর্নার পাশাপাশি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টেও ফের দরবার করবে তৃণমূল। রবিবারই একথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। ভোটার তালিকা নিয়ে অভিষেকের অভিযোগ, কমিশনের তালিকায় নতুন ভোটারের সংখ্যা কমেছে। 7 নম্বর ফর্মের মাধ্যমে বাতিল ভোটারের সংখ্যা বেড়েছে। বিবেচনাধীন তালিকায় 46 লক্ষ নাম জোর করে ঢোকানো হয়েছে। এর পেছনে নির্দিষ্ট ক্রোনোলজি কাজ করছে বলে মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে
যে ফর্ম 7-এর মাধ্যমে 5,48,000 মানে 5,48,000 মানে 5.5 লক্ষ, তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে 64 আর 60 কত হলো? 1,24 লক্ষ। শুভেন্দু অধিকারী বলেছে 1,25 লাখ, শান্তনু ঠাকুর বলেছে 1,20 লাখ। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। বাংলায় বিজেপির রথযাত্রা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সচরাচর আমরা আষাঢ় শ্রাবণ মাসে রথ হয় শুনেছি, ফাল্গুন মাসে রথ হয় শুনিনি। তো যারা রথযাত্রা করবো তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। বঙ্গে এসে মথুরাপুর থেকে রথযাত্রার সূচনা করে এদিন অভিষেককে নিশানা করেন অমিত শাহ। বলেন তৃণমূল জিতলেই বাংলায় ক্ষমতায় আসবে ভাইপো, তাই বদলের ডাক দিয়ে বাংলার মানুষের কাছে আর্জি জানান তিনি। अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? अरे जोर से बोलो, सहमत है क्या? অভিষেকের চ্যালেঞ্জ, সাহস থাকলে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক কেন্দ্র। Challenge them, let them do it. It is my open challenge to the BJP. If you have the guts and gall, impose president's rule, and I'll see you in the court of the people. যদিও এদিন অমিত শাহ বলেন বাংলায় মুখ্যমন্ত্রী বদল করবে জনতাই, ফলে এসআইআর এর পর ভোট বাক্সকেই পাখির চোখ করতে চাইছে বিজেপি। অন্যদিকে এসআইআরকেই ভোট চুরির অন্যতম ছক বলে মনে করছে তৃণমূল। দু দলের এই চাপানুতরের মধ্যেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, ফলে সব মিলিয়ে জমে উঠেছে ভোটের বঙ্গযুদ্ধ। কলকাতা টিভি। আমি শুরু করবো আজকে সম্বিতকে দিয়ে। সম্বিত, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামতে চলেছেন, গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি সবচেয়ে কঠোর সমালোচক, তিনিও কিন্তু স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে গুরুত্ব দিতে বাধ্য হন। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোটের মুখে এই নামবাদ এবং অ্যাডজুডিকেশন, অর্থাৎ প্রায় 60 লক্ষের কাছাকাছি নাম অ্যাডজুডিকেশনে থাকা, অর্থাৎ ঝুলে থাকা রীতিমতো তাদের ভবিষ্যৎ ভোটার হিসেবে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, মেট্রো চ্যানেলে তিনি ধর্ণা অবস্থান করবেন, এটা কতটা সিগনিফিকেন্ট? হ্যালো, হ্যাঁ সম্বিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্ট্রিট ফাইটার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেন না এমন তার কঠোরতম সমালোচকও নেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পথে নামছেন ভোটের মুখে, এটা কতটা সিগনিফিকেন্ট? খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো যে 15 বছর যিনি একজন সরকার চালাচ্ছেন, তার সরকারের বিপক্ষে যে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কথা আমরা বলি, সেইটা যখন তীব্র হওয়ার কথা এবং তাদের সরকারের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, এত স্বজন পোষণের অভিযোগ ইত্যাদি রয়েছে, সেইখানে কিন্তু তিনি আবারও বিরোধী নেত্রী হিসেবেই যেন মাঠে নামছেন, যে তারাই আক্রান্ত হচ্ছেন। এবং সেটা খুব জেনুইন, কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস বুঝতে পারেন। তিনি জানেন যে এই এসআইআর প্রক্রিয়াতে অনেকের হয়রানি হয়েছে, অনেকের নাম বাদ গেছে, অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এবং তিনি সেই ইস্যুটাকে হাতিয়ার করে নিজের একটি বিরোধী পক্ষের মুখ হিসেবে নিজেকেই তুলে ধরতে চাইছেন যখন তিনি মুখ্যমন্ত্রী। এবং এটাকে টেক্কা দেওয়ার জন্য বিজেপিকে অনেকটা পরিশ্রম করতে হবে যদি এই আন্দোলন তিনি সাস্টেন করেন। আমি আসবো তোমার কাছে, আমি সুপ্রিয়র কাছে ঠিক এই জায়গাতেই আসবো যে সুপ্রিয়, তার যারা বিরোধী তারাও এটা মাথায় রাখেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটার অবতারে নিয়ে আসা সেটা যে কোনো সময় চাপের হতে পারে। ঠিক যে স্ট্রিট ফাইটার মোডে মমতা বন্দ্যোপাধ্যায় 6 মার্চ তাকে নিয়ে যেতে চাইছেন, মেট্রো চ্যানেলে তিনি অবস্থানে বসবেন। 30 বছর একজন রাজনীতিবিদ, দীর্ঘদিনের বিরোধী দলনেত্রী, স্বাভাবিকভাবেই তার এই 15 বছরের জার্নি, সরকারি জার্নি, সরকারে থাকার জার্নি, সেটা সমাপ্ত হতে চলেছে। 1984 এর প্রথম আমি মানে একদম এমপি হয়েছেন, একদম মানে কোর জায়গা থেকে যদি বলি, মানে একদম বাম ফ্রন্টকে বিরোধিতা করার ক্ষেত্রটা যদি আমরা ধরি একদম স্পেসিফিক্যালি, তাহলে 30, 35, 40 বছরই হোক, তো স্বাভাবিকভাবেই তাকে বিরোধী দলনেত্রী হিসাবে গোটা বিশ্ব মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সকলেই এটা মনে করেন।
এবং এটা একটা নেট প্র্যাকটিসও আমরা বলতে পারি, কারণ স্বাভাবিকভাবেই 15 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এবার তো তিনি আবার ফিরে যাবেন বিরোধী দলনেত্রী হিসাবে। আগের কাজটাকে আমরা সবসময় একবার ঝালিয়ে নিতে চাই। তো স্বাভাবিকভাবেই ওই যে দম্ভ, ওই যে ওই লড়াইটা আবার তিনি আবার আগের মতো দিতে পারছেন কিনা, বয়সও হয়েছে স্বাভাবিকভাবে, সিনিয়র একজন আমাদের স্টলওয়ার্ড লিডার, তো তিনি যে আবার মাঠে নেমে রাজনীতিটা করতে পারছেন কিনা, মানে একদম গ্রাউন্ড লেভেলে, সেটাই ঝালিয়ে নেওয়ার প্রয়াস বলে আমাদের মনে হয়। কারণ এই প্র্যাকটিসটা নয় করতে হবে, কারণ দেখুন বিরোধী দলনেত্রী হিসাবে বা বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস তো আগামী দিন আসতে চলেছে। এবং আমি যে কথাটা একটু বলবো, যদি তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ এটা শুনবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে সেই স্ট্যাচারের নেতা নন যারা বিজেপি বা বিজেপির সরকারকে বিরোধিতা করতে পারেন বলে আমরা মনে করি। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে থাকবেন, তিনি সেটাকেই করবেন। আর একটা জিনিস, এত শব্দ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো নিয়ে খরচ করলেন কেন? সেটাই বলতে যাচ্ছিলাম। উনি যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী করার তাগিদ বা মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রটা উত্তরসূরিকেই একটা পারিবারিক পার্টি করেন। স্বাভাবিকভাবেই ওখানে আর কোনো মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, যদি ওরা সরকার করে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এই প্রসঙ্গেই এটা বলে থাকতে পারেন। কিন্তু আমাদের এটা দলীয়ভাবে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা তিনি একটা সেট করে নিচ্ছেন বিরোধী দলে কীভাবে আবার কাজ করবেন এবং লড়াই করবেন মানুষের জন্য। আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে উনি এসআইআরটাকে সামনে রেখে অনেকগুলো বক্তব্য তো রেখেছিলেন এর আগে। প্রথমত আমি এসআইআর করতেই দেবো না, করতে হয়েছে। তারপরে বলেছিলেন রাষ্ট্রপতি শাসন করে দেবে বিজেপি, যার জন্য আমায় করতে হলো, মা বোনেরা আপনারা একটু বুঝুন, এটাও করতে হলো। এখন জুডিশিয়ারি যখন ইনভলভ হয়েছে তারপরেও ওনার এই সমস্যা হচ্ছে। তো আমি জানি না জুডিশিয়ারির পরে যখন ফাইনাল লিস্ট বেরোবে তারপরে ইনি বলতেও পারেন যে কোনো জুডিশিয়ারি আমি মানি না, এরকম বক্তব্য ওনার হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে তথ্য দিয়ে যেটা দাবি করছেন যে যখন ফর্ম 7 জমা দেওয়ার দিন যেটা শেষ হয় 19শে জানুয়ারি, তারপর যে ইলেকশন কমিশনের বুলেটিন বেরিয়েছিল সেখানে 42,000-এর কাছাকাছি ফর্ম 7 এর কথা সেখানে উল্লেখ ছিল, যেটা এখনো পর্যন্ত সেখানে জল করছে। তাহলে এত নাম বাদ গেল কি করে? দেখো, প্রথমত 58 যে হিসাবটা এখানে দেওয়া হয়েছে এটা একদম অনেক আগে সেটা তো দেওয়া আগে, হয়েছিল, সেটা তো খসড়া তালিকাতেই বাদ গেছে। তার পরবর্তীকালে উনি যে অ্যাডিশনটা দিলেন সেটা 64 লাখের কাছাকাছি, যেটা উনি এখন একটু আগে বললেন। পরবর্তীকালে যেটাতে উনি বেসিক্যালি যেটাতে খুব জোর দিচ্ছেন সেটা হচ্ছে বিচারাধীন বিষয় যেটা রয়েছে, যে এই 60 লাখের কাছাকাছি একটা অংশ, সেটা এইভাবে আমরা মনে করি যে আমরা যেহেতু রাজনীতি করি, এখনো পর্যন্ত টিয়া পাখি নিয়ে আমরা বসতে পারিনি, তাই গণৎকার নই। যখন ঘটনাটা ঘটুক তারপরে এই ধরনের আলোচনা আমরা করি। উনি এইভাবে স্পেসিফিক্যালি বলে দিতে পারেন না। তাহলে তো যখন শুভেন্দু অধিকারী কথা উনি টেনে আনছেন, উনি কিভাবে জানেন যে এতগুলো নাম আবার বাদ যাবে? আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, গতকাল আমরা দীর্ঘ প্রেস কনফারেন্স দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে দাঁড়িয়ে এই যে 60 লক্ষের কাছাকাছি অ্যাডজুডিকেশন রয়েছে, যার মধ্যে তোমাদের একাধিক জনপ্রতিনিধির নামও অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে, যেমন শশী পাঁজা, যেমন গুলাম রব্বানি, এবং সেখানে নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যতক্ষণ না এটা নির্দিষ্ট করা যাচ্ছে যে তাদের নাম ভোটার তালে ফাইনাল ভোটার লিস্টে থাকছে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে থাকছে কি থাকছে না, তাদের প্রার্থী পদ নিয়েও তো একটা অনিশ্চয়তা থাকছে কোথাও। এবং এই যে এতগুলো কেন্দ্র, যেটা ধরে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খতিয়ান দিয়েছেন যে কোথাও 1 লক্ষের ওপর ভোটার তারা অ্যাডজুডিকেশনে, তোমাদের জন্য এই যে 60 লক্ষের অনিশ্চিত হয়ে যাওয়া, এটা কি আশঙ্কার? তোমরা কি ভয় পাচ্ছ? না, ভয়টা কিসের? মানুষ ভোট দিতে পারবে না, এটা দুঃখের বিষয়। এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস যে ন্যায্য ভোটার, ন্যায্য নাগরিক সে ভোট দিতে পারবে না। কিন্তু ভয়টা কিসের? ভোটে হেরে যাওয়ার ভয় যদি তোমার মিনিং হয়, তাহলে বলি যে ওই বাদ দিলেও তৃণমূল জিতবে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় বসতে হচ্ছে? মানুষের জন্যে, মানুষের দাবি তো করেছিলাম। এই যে এত কথা বিজেপির প্রতিনিধি বললো যে কোর্টে যেতে হয়েছে, কোর্টে কার জন্য যেতে হয়েছে? এমনভাবে বিজেপি বলছে যেন কোর্টটা এখন ওদের দাবি অনুসারে কোর্টে যাওয়া হয়েছে, বা জুডিশিয়াল প্রসিডিওরটা ওদের দাবি অনুসারে। আরে বাবা, ওরা তো আটকাতে গেছিল। আমরা তো নির্বাচন কমিশনকে অযোগ্য প্রমাণিত করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই প্রক্রিয়াটা কোর্টে নিয়ে গেছি। এটা তো আমাদের জয়, এটা তো নেত্রীর জয়। নেত্রীকে স্বয়ং উড়ে গিয়ে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির হতে হয়েছিল। উনি কেসটা করেছিলেন, বলে প্রথম তদবিরটা আমি করব। তো মানুষ দেখেছে, তো শুধু বাংলার না, সারা দেশের, সারা বিশ্বের মানুষ দেখেছে। আর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, উনি নিজের অযোগ্যতা নিজে ঢাক পিটিয়ে বললেন। এরকম বুদ্ধি বিবেচনাহীন বক্তব্য আমি অন্তত একজন ছোট রাজনীতি কর্মী হিসেবে আমি দেখিনি। উনি ঘুষপেঠিয়া মুক্তর কথা বলছেন।
আজকে যদি আমি নেত্রীর প্রতিবাদ 2005 সালের দেখি, 2004-5 সালের, তাহলে 2005 থেকে 2013 তোমার এই স্টুডিওতে তোমার সামনে আমি একাধিকবার বলেছি, ভারত সরকারের খতিয়ান আছে, ভারত সরকারের ঘোষিত তথ্য আছে যে 2013 অবধি, মানে 2005 থেকে 2013 প্রায় 98,001 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এই দুই টার্মের সরকার চিহ্নিত করে বাংলাদেশ ডিপোর্ট করেছিল। মোদী সরকার 10 বছরের বেশি সময় ধরে আছে, প্রায় 12 বছর চলছে এখন। এই 12 বছরে যদি আমি দেখি, সেম যদি আমি 2014 থেকে 2025 এই বছরটা পাওয়া যায়নি, ইউপিএ 1-2 যেটা 1 লক্ষ করলো মোদী সরকার, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে ঘুষপেটিয়া নাকি আটকাবে, তাদের পরিসংখ্যান হচ্ছে 11,900। তাহলে অযোগ্য কে? ঘুষপেটিয়া কারা চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে? আমি আসবো। ঘুষপেটিয়াদের আটকাতে কারা ব্যর্থ হয়েছে? আসবো আমি শুভাশিসদার কাছে আসি। শুভাশিসদা, আপনাদের ধর্নার পরিকল্পনা, আবার একই সঙ্গে আপনি আবির খেলে এসেছেন, বসন্ত উৎসব, সেটা স্বাভাবিক, আগামীকাল বসন্ত উৎসব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে বসন্ত উৎসবের মঞ্চ থেকেই নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় স্তরে বলুন, সেখানে সেটা সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল হোক বা নির্বাচন কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা, তার নেতৃত্বে সেখানে ডেলিগেশন নিয়ে যাওয়া হোক, এবং রাজ্য স্তরে এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ধর্নায় বসবেন, একজন মুখ্যমন্ত্রী তিনি নিজে ধর্নায় বসার পরিকল্পনা করছেন। যে কোথাও এই এসআইআর নিয়ে অধীর চৌধুরীও চিঠি দিচ্ছেন জ্ঞানেশ কুমারকে, কিন্তু ফাইনালি এসআইআর নিয়ে সাধারণ মানুষের যে অংশটাও ভোগান্তি ফেস করছেন, সেখানে দাঁড়িয়ে কোথাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসই লড়ছে। এই ন্যারেটিভটা কি একটা প্রতিভাত হচ্ছে না? কখনো না। আজকেও আমরা নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসেছিলাম শুভঙ্কর সরকারের নেতৃত্বে, এবং শুধু তাই নয়, নিয়ে 5 বার আমরা নির্বাচন কমিশনের সামনে ধর্না দিয়েছি। আমার মনে হয় এটা একটা প্রেসিডেন্স তৈরি করেছে যে নির্বাচন কমিশন কতটা অপদার্থ হলে নির্বাচনের মানে দপ্তর এতবার ঘেরাও হয় এবং ধর্না হয় সামনে। ব্যাপারটা যেটা হলো, শুভেন্দু অধিকারী এবং মোদিজিরা বুঝেছেন যে ভারতবর্ষের মানুষ বা বাংলার মানুষ তাদের ভোট দেয় না, দেবে না ভোট। সেই কারণে নির্বাচন কমিশনের যে নিয়োগ পদ্ধতি সেটাই চেঞ্জ করেছে, এবং তার থেকে প্রতিভাত হয়েছে যে এখানে ভোট চুরি হবে, এবং সেটা রাহুল গান্ধী সর্বভারতীয় ক্ষেত্রে প্রমাণ করে দিয়েছে যে বিভিন্ন জায়গায় মোদী সরকার ভোট চুরি করে ক্ষমতায় পিপিটিতে এসেছে। প্রমাণ করেছেন তিনি। নির্বাচন কমিশনে গিয়ে যখন নির্বাচন কমিশন ডেকেছে, তিনি গিয়ে সেটা প্রমাণ করেননি। নির্বাচন কমিশনকে ডিফেন্ড করার জন্য যখন বিজেপি মানে প্রেস কনফারেন্স করে, তখন এটাতে বোঝা যায় যে নির্বাচন কমিশনে না গেলেও হয়, এটা লড়াইটা বিজেপির সাথে রাহুল গান্ধীর হয়ে গেছে, মানে কংগ্রেসের হয়েছে। কারণ হলো যে নির্বাচন কমিশনকে যখন আমরা অ্যাকিউজ করছি যে ওরা ভোট চুরি করছে, ভোটে দুর্নীতি করছে, তখন নির্বাচন কমিশনের কেউ বলার সুযোগ পায়নি, প্রেস কনফারেন্স করার সুযোগ পায়নি। তার আগে বিজেপির নেতৃত্ব ডিফেন্ড করার জন্য নেমে গেছে। মূল কথা যেটা হয়েছে সেটা হলো বাংলার দখলের জন্য তো এগুলো করছে। শুভেন্দু অধিকারী নালে বলে কি করে যে এই সংখ্যক ভোটার বাদ যাবে? তার মানে সুপ্রিয়, আমরা দেখলাম যে রিচা ঘোষ, সদ্য বিশ্বকাপ জয়ী ভারতীয় দল, তার অন্যতম সদস্য, সেই জয়ের অন্যতম রূপকার, এবং আমরা দেখলাম শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তোমাদের দলের শীর্ষ নেতারা, তারা শিলিগুড়িতে রিচা ঘোষের বাড়িতে পৌঁছে গেলেন। সেই রিচা ঘোষের নাম অ্যাডজুডিকেশনে। প্রথম কথা, এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা স্বাভাবিকভাবে এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে মুখ্য সচিবেরও বোধহয় সম্ভবত, আমি যতদূর জানি যে ওনারও নাম বোধহয় অ্যাডজুডিকেশনে আছে। বিষয়টা না, এটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে, আমার মত একটু অন্যরকম, বা আমাদের মত একটু অন্যরকম। সেটা হচ্ছে, দেখো, ভোটার তালিকাতে তোমার কি ডেজিগনেশন সেটা বোধহয় লেখা থাকে না, আমি যতদূর জানি। তো স্বাভাবিকভাবে মৌপিয়াদি নামটাও যেভাবে থাকে ভোটার তালিকায়, সুপ্রিয় ঘোষের নামটাও থাকে, মুখ্য সচিবের নাম থাকে, মুখ্যমন্ত্রীর নামও থাকে। তো সুতরাং ওদের নাম, ওরা এত বড় একটা বিরাট বড় কাজ করেছেন, সেটা আলাদা ব্যাপার, স্বাভাবিকভাবেই সেটা সম্মানীয়, তাদেরকে আমরা নতমস্তকে সম্মান জানাই। কিন্তু মুখ্য সচিব বলেই তাকে বেছে বেছে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই যে ন্যারেটিভটা তৃণমূল করতে চাইছে, বোধহয় এরকম নয় ব্যাপারটা। এখন বিষয়টা হচ্ছে যে বিজেপি এত বলে ফেলেছে না। একটু আগেই বিজেপির ভাই ওর বলছিল আমরা তো টিয়া পাখি নই। তাহলে শুভেন্দুবাবু এতদিন কি করছিলেন? দিলীপ ঘোষ
সুকান্ত মজুমদাররা কি করছিলেন? 1 কোটি হবে, 1,20,00,000 হবে, 1,25,00,000 হবে। শান্তনু ঠাকুর কি বলছিলেন? কি পরিসংখ্যানগুলো কোন টিয়া পাখির কাছ থেকে অভিষেক বাবু আসছে? তাই বললেন সেটা কি একটু আগে। অ্যাস্ট্রোলজি নয়? আর বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন কোনো সংখ্যা বলেন উনি মেলালেন তো। উনি মেলালেন তো। উনি কিষাণুদা, হ্যাঁ, যেটা উনি হয়ে একটা- গেছে সেটা বলেছেন। না, উনি না, ফোরকাস্ট শুনুন করেননি। দাদা, ভালো করে উনি শুনুন। বললেন বিজেপির নেতারা বলেছিল 1,20,00,000 বাদ দেবো, 1,25,00,000 বাদ সেটাই দেবো, তো 1,24,00,000 বাদ দিয়েছে। সেটাই তো। এটাই খুব সংক্ষেপে, উনি এক বলেছেন। সেকেন্ড, উনি এক সেকেন্ড, forecast খুব করেননি। সংক্ষেপে, সুভাষিস দা, এবার আমার ব্রেকে যেতেই হবে। মুখ্যমন্ত্রী কি করে পরিসংখ্যান দিচ্ছে? আরে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তিনি সিস্টেমের মধ্যে, আসবো তার কাছে খুব সংক্ষেপে, আপনি এখতিয়ার আছে। 20 সেকেন্ড আপনি কিছু আমি বলতে চান বলতে সেটা চাই, নিয়ে আমি বলছি ব্রেকে যে যাব। এই ইলেকশন কমিশন যে যথেচ্ছ দুরাচার করছে নির্বাচন এই তালিকা নিয়ে, সেটা তো জুডিশিয়াল ইন্টারফারেন্সে বোঝা যায়। যে এই সুপ্রিম কোর্টে যাওয়ার পর যখন বলেছে জুডিশিয়াল ইনকোয়ারি মানে এবং সমস্ত তারা লুক আফটার করবে, তার মানে নির্বাচন কমিশন এর মধ্যে ভীষণভাবে দুর্নীতি করার চেষ্টা করছে বললেই এদের উপর সন্দেহ হয়েছে সুপ্রিম কোর্টে। এবং একটা ছোট্ট সুপ্রিম কোর্ট যার জন্য বিরতি judicial একটা ভাই নিতেই হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি সম্বিতের কাছে যাব। সম্বিত, আজকে একটা বিষয় যদি আমরা দেখি যে আজকে রায়দিঘিতে সভা করলেন অমিত শাহ, যেটা কিছুক্ষণের মধ্যে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবির সূত্রে আমরা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই মাঠে 8ই মার্চ পাল্টা সভা করছেন। আমরা ইউজুয়ালি দেখে থাকি যে বিজেপির কোনো নেতা নেত্রী সভা করলে তার একটা কাউন্টার তৃণমূল করে, কিন্তু সেটা একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বনাম তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, এটা খুব একটা দেখা যায়নি, নাম্বার 1। নাম্বার 2, আমরা 30শে ডিসেম্বরের প্রেস কনফারেন্সে দেখেছিলাম অমিত শাহ ভাতিজা সম্পর্কে তেমন আক্রমণাত্মক ছিলেন না। নির্দিষ্টভাবে তাকে প্রশ্ন করা হলেও তিনি জাস্ট টাচ করে গিয়েছিলেন। আজকে আমরা দেখলাম যে তার নিশানায় ভাতিজা শুধু থাকলেন না, একই সঙ্গে তিনি এমনটাও বললেন যে এরপর যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হয় তাহলে ভাতিজার ভাইপোর শাসন কায়েম হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন কায়েম হবে না। এটার অন্তর্নিহিত মানে কি? এক, যে বিজেপির যে অংশটা চায় যে যদি বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দুর্নীতি ইত্যাদি ইস্যুতে সরব না হয়, তাহলে বাম এবং কংগ্রেসের এই সেটিংয়ের তত্ত্ব এটা জোরালো হবে, সেটাকে কোথাও অ্যাড্রেস করা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ইত্যাদি করে তার যে গভর্নেন্স, সেই গভর্নেন্সটাকে সরাসরি কাউন্টার করতে না পেরে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নেন্স পাওয়া যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন কায়েম হবে, এরকম একটা ন্যারেটিভ করার চেষ্টা? একটা জিনিস বলি যে এবারে নির্বাচনটা, বিধানসভা নির্বাচনটা কিরকম একটা ইস্যুলেস নির্বাচন হতে যাচ্ছে বলে মনে হচ্ছিল। আজকে থেকে একটুখানি প্রাণে বল পেয়েছি বলা যায় সাংবাদিক হিসেবে, যে কিছু ইস্যু একটা অ্যাড্রিনালিন রাশটা শুরু হয়েছে আজ থেকে। হ্যাঁ, সেই রাশটা শুরু হয়েছে যে কেন্দ্রীয় নেতারা আসছেন, বিজেপির পরিবর্তন যাত্রা, বিভিন্ন দিক থেকে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিষয়ে বলছেন, তার কাউন্টার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ধর্নায় বসবেন। তো সেইটা একদিক থেকে ভালো যে অন্তত ইস্যুগুলো, যে ভোটের ইস্যু হওয়া উচিত, সেগুলো উঠে আসে, ইনক্লুডিং SIR। যেটা বিষয়, যেটা নিয়ে তুমি প্রশ্ন করলে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতটা সুর চড়ালেন কেন অমিত শাহ? আমার যেটা মনে হয় যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত বিজেপি সেভাবে তুলতে পারেনি। তার সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুর্নীতিতে যুক্ত এরকম কোনো অভিযোগ বা এরকম কোনো প্রমাণ বা এরকম কোনো জায়গা তৈরি হয়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলি তার তদন্ত করতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির সঙ্গে যুক্ত করা, তাকে টার্গেট করা অনেকটা সুবিধাজনক বিজেপির পক্ষে। আরেকটি জিনিস যেটা, এটা স্বাভাবিক যে খুব স্বাভাবিক প্রক্রিয়াতেই তৃণমূল কংগ্রেসের যে ক্ষমতার হস্তান্তর, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে, এবং সেই দিকে যাওয়ার জন্যই আমার ধারণা যে বিজেপিও সেই দিকেই সুর চড়াচ্ছে এবং তাদের যে আক্রমণের ধার, সেটা শোনাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। কারণ এই ইস্যুগুলো পুরনো, এর আগেও আগে নির্বাচন কোথাও কি এটা একটা অন্যতম কারণ হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে নিয়ে হাজার একটা, আমি দুর্নীতির প্রসঙ্গে ডেফিনেট, তুমিও যেটা বললে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এমনকি এই আইপ্যাক মামলার পরবর্তীকালেও আমরা দেখিনি যে সেটা নিয়ে খুব স্ট্রং কোনো হাতিয়ার বিজেপি পেয়েছে।
কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে হাজার একটা অভিযোগে শান দেওয়া, যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, কর্মসংস্থান নেই, এখান থেকে মানুষকে পরিযায়ী হতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলা একেবারে রসাতলে গেছে, কোথাও এটা কনভিন্সিং হচ্ছে না বলে ততটা মনে হচ্ছে, যে কারণে এবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন বলেই কিছু থাকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন কায়েম করবে, সেরকম একটা ন্যারেটিভ কোথাও দেওয়ার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, কারণ এই যে ইস্যুগুলো, দুর্নীতির ইস্যু বলো, আমি সেটাই বলার চেষ্টা করছি যে অমিত শাহ এর আগেও ভাইপো বলে আক্রমণ করেছে নির্বাচনী সভা থেকে, এটা হয়ে আসছে 2014 থেকে, 14 পর থেকে বা 17 পর থেকে বিজেপি যেরকম আক্রমণাত্মক হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে, তখন থেকে এই অভিযোগগুলো উঠে আসছে এবং এগুলো ট্রাইড এন্ড টেস্টেড, যে দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব টেস্টেড, কিন্তু এতে খুব একটা ডিভিডেন্ড কিন্তু বিজেপি তুলতে পারেনি আগের নির্বাচন থেকে। এবারের নির্বাচনে তারা একটু সুর হয়তো বদল করছে, সেটা আরো বোঝা যাবে যে কতটা তারা সুর বদল করছে এবং কত নতুন ইস্যু তারা সামনে নিয়ে আসতে পারে, যেটাকে সাধারণ মানুষের সামনে তারা রাখতে পারে। কৃষাণু, আজকে আমরা দেখলাম যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ এবং বললেন যে অভিষেক ভাইপোর শাসন আসবে, সেটা কি আপনারা চান? দেখো, বিষয়টা কি হচ্ছে যে বিজেপি এত কিছু বলে ফেলেছে, আমি তো একটু আগেই যেটা বলছিলাম যে বিজেপি এত রকম খেলে ফেলেছে, এত কিছু বলে ফেলেছে যে বিজেপির কাছে ভূভারতে আর কোনো ইস্যু নেই নতুন করে মানুষের মন জয় করা বা নাড়া দেওয়ার মতো। যেটা সম্বিত বলছে একদম ঠিক, আজকে 2019 হোক, 20 হোক, 21 হোক, এমনকি 22-23 অব্দিও এই অনেকগুলো ইস্যু আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি এই ভাইপো করে শরদ পাওয়ারের ভাইপোকে বিজেপি নিয়ে 70,000 কোটি টাকার দুর্নীতি হজম করে সেখানে ভাগ বটোয়ারা হয়েছে অজিত পাওয়া ভোকারটা। তো এইগুলো মানুষ দেখেছে, কিন্তু আমরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে সব দেখেছি। নিহত হয়েছে না, আমি ওই লেভেলে বলিনি, সেটা যদি মিন হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি, আমি সেটা বলিনি। কিন্তু এই যে ঝেড়ে ফেলা, যে তাকে ব্যবহার করে ঝেড়ে ফেলা, এই মানসিকতা, এটা তো একাধিক রাজ্যেতে উদাহরণ আছে। এখন যদি অমিত শাহ যত ভাতিজা বলবে, তখন বলবে তাহলে নরেন্দ্র মোদীর ভাতিজার 750% যে আয় বৃদ্ধি হয়ে গেল কাকতালীয় ভাবে, সেটার লোকে খতিয়ান চাইবে, যে তার পুত্র মানে অমিত শাহর পুত্র নরেন্দ্র মোদীর ভাতিজা এবং শুভেন্দু অধিকারীর ভাতিজা যে জয় শাহ, তো তার লোকে খতিয়ান চাইতে শুরু করবে, যে বলুন কি করে হলো, আমরাও তো তাহলে সেখানে নিবেশ করব। এখন এই প্রত্যেকটা বিষয়, একটু আগে তাতাদা একটা খুব প্রাসঙ্গিক কথা বলছিলেন যে কোর্টের কাছে আমরা যখন নিয়ে গেছি, কোর্ট মনে করেছে তাই নির্বাচন কমিশনের কাছ থেকে অধিকার কেড়ে নিয়ে জাজদেরকে দিয়েছেন, এটা ঠিক। কিন্তু এরকম অভিযোগ তো কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকা থেকেও এসছিল, বর্তমানে এসআইআর চলছে কেরল, তামিলনাড়ু, সেখান থেকেও আসছে, মহারাষ্ট্র থেকে চলছে, কিন্তু কোর্টে দাঁড়িয়ে লড়াই করে সেখান থেকে এই নির্দেশগুলো হাসিল করে নিয়ে আসা, এটা সৎসাহস কেউ দেখেনি। বিহারের একাধিক মামলা হয়েছে, নাকচ হয়ে বেরিয়ে গেছে। রাহুল গান্ধী ঘটনা ঘটে যাওয়া, ভোটে হেরে যাওয়ার পর হাপিত্যেশের প্রেস কনফারেন্স দেখেছি, তথ্য সমৃদ্ধ প্রেস কনফারেন্স, কিন্তু হাপিত্যেশের প্রেস কনফারেন্স। আমরা কিন্তু হাতে নাতে ধরে নিজেদের সংগঠনকে ভিত্তি করে আমরা কিন্তু ভোটের আগে তুলে তুলে দেখাচ্ছি, দেখুন এই চোর, এই চুরি করেছে, এই বামাল সমেত ধরা হয়েছে। আমরা বামাল সমেত কিন্তু সুপ্রিম কোর্টে গেছি। তাই হাপিত্যেশের অভিযোগ আর বামাল সমেত চোর এবং তার হাতে বামালকে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির করা, এই দুটোর মধ্যে অন্তর আছে। যে বামাল করছে, সে বামাল তুলে দিল কে? রাহুল গান্ধী তুলে দিয়েছে যে এখানে ভোট চুরি হচ্ছে। না 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 না, তাতে আমি একটু ডিফার করছি, দেখ তোমার কথা মেনে নিচ্ছি। 2025 সালের এই জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেত্রী প্রথম, ভারতে প্রথম কোন নন বিজেপি পলিটিক্যাল নেতা যে বলেছিল ভোটার লিস্টে চুরি হচ্ছে, এবং তালিকা ধরে ধরে তিনি বলেছিলেন যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাটের ভোটারকে বাংলার ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স করা কয়েক মাস আগে, তারপরে রাহুল গান্ধী। আমি একটু কথা বলি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ওইভাবেই ভোটার লিস্টগুলোকে তৈরি করেছে বলে তিনি জানেন। কারণ ডেড ভোটার দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে যাচ্ছেন, এগুলো সব রেখে দেওয়া হয়েছে, দিনের পর দিন ফর্ম 7 জমা দেওয়ার পরেও সেগুলো বাদ হয়নি, কারণ ইলেকশন কমিশন। যে লড়াইটা হচ্ছে তার কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি থাকতে পারে, কিন্তু এটা কি আপনি এক সেকেন্ড সুভাষিত, এটা কি অস্বীকার করতে পারেন যে কেস টু কেস একদম ধরে শুরু থেকে শেষ অবধি থাকার যে টেনাসিটি, সেটা কংগ্রেস টপ লিডারশিপ তাদের দেখা যায়নি?
কোন জায়গায় অভাব দেখলে আমি মানে মনে হয় যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমরা তো মানুষ, তো ভারতবর্ষের মানুষ, এবং আমরা তো দেখতে পাচ্ছি, আমরা দলের লোক না, ট্রেনে বাসে আলোচনা হচ্ছে যে রাহুল গান্ধী এক্সপোজ করেছে বিজেপিকে। একটা অন্য কথা বলি, এক্ষুনি সম্বিত বলে নেই, সম্বিত বললেন যে টিএমসির দুর্নীতি, অভিষেকের দুর্নীতি সেইভাবে ধরতে পারেনি, প্রচুর যে সুযোগ ছিল, কেন ধরেনি? কাকুর গলার আওয়াজ টেস্টেড হয়ে গেছে। এক মিনিট, তারপরে দেখেছি সিবিআই থেমে গেছে, আমরা দেখেছি ইডি থেমে যায় এখানে এসে। তার মানে কি, এই যে প্লেইং টু দ্য গ্যালারি হচ্ছে, যেগুলো হচ্ছে তার মধ্যে কতটা বিশ্বাসযোগ্যতা আছে? এই যে সম্বিতের কথাটা, সুভাষিস এক সেকেন্ড, আমি তোমার কাছে আসি। সুপ্রিয়, ভবানীপুর নিয়ে আমরা দেখলাম যে সেদিনও শুভেন্দু অধিকারী খুবই আক্রমণাত্মক কথাবার্তা বলেন, এবং ভবানীপুরে তিনি বলেন যে ভবানীপুরে এমন ভোটার নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর জেতাতে পারে, কারণ 46,000-এর কাছাকাছি নামবাদ এবং 14,000-এর কাছাকাছি অ্যাডজুডিকেশনে রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক ভোটে হলেও ভবানীপুরে জিতবেন, এবং তোমাদের তরফ থেকে এমন কি একটা অংশ তারা সোশ্যাল মিডিয়ায় এরকম একটা ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন ভবানীপুর থেকে। আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিয়েছেন। সেই বার্তাটাকে কেউ পজিটিভলি নিতে পারে, মানে নেগেটিভলি নিতে পারে, আমরা এটাকে পজিটিভলি নিচ্ছি। কিভাবে? 3.5 লক্ষ, 4 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 1 লক্ষ ভোটে জেতা একজন নেত্রী যখন এক ভোটে জেতার কথা বলেন, স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর কথা প্রাধান্যতা বাড়ে। না, এক ভোটে জেতা তো এটা তো একটা রেটরিক, যে এটা প্রতীকী কথা ভোটে হলেও জিতবে, এটা রেটরিক। 2 নম্বর কথা, সবসময় জায়ান্ট কিলার বলে একটা বিষয় থাকে পশ্চিমবঙ্গের এই রাজনীতিতে, হয়েছে, এর আগেও হয়েছে, এবং একদম সম্প্রীতি বুদ্ধদেব বাবুর কথা যদি আমরা ধরি, স্বাভাবিকভাবে ওই যাদবপুরে হয়েছে, তো এবারও হবে বলে আমাদের এটা ধারণা। এটা গেল তো একটা পার্ট। দ্বিতীয় কথা, এতক্ষণ সাম্প্রতিকতম বলে তুমি যাদবপুর বললে, তুমি সাম্প্রতিকতম বলে নন্দীগ্রাম বললে না কেন? তোমার কি নন্দীগ্রাম নিয়ে সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। আমি তো ভবানীপুর নিয়ে প্রশ্ন হলো, তোমার সন্দেহ আছে? ভবানীপুরটা প্রশ্ন হলো বলে ভবানীপুরের পরিপ্রেক্ষিতে অলরেডি তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের কথাটা আবার বলছি। নন্দীগ্রাম তো হেরেই গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই জন্য ভবানীপুরটাও এবার হারবেন, সেটাই বললাম। এবং ভবানীপুরের ভোটার কি আছে না আছে, এটা যদি ইলেকশন কমিশন দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরকমই হতো, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখের জন্য ডেট নির্ধারণ করতেন না, ভবানীপুরেই ওই চেতলা অঞ্চল যেখানে যেখানে আছে সেখানে বসে পড়তেন। সুতরাং এমন কোনো ঘটনা নেই। স্বাভাবিকভাবেই ওখানে নির্দিষ্টভাবে আনম্যাপিং অনেক যেগুলো হচ্ছে ভোটার ছিল সেগুলো বাদ পড়েছে, উনিও জানেন সেটা, যেগুলো এতদিন ধরে ছিল। আমার বক্তব্য, এতক্ষণ ধরে কংগ্রেসকে এখানে প্রশ্ন করা হচ্ছে, তৃণমূলও সেটার কাউন্টার করছে। আচ্ছা, কংগ্রেসের কাছে ভোট সুরক্ষিত হোক, এই যে ভোট স্বচ্ছ হোক, আচ্ছা কংগ্রেস, আমি একটা কথা বুঝতে পারি না যে কংগ্রেস আলটিমেটলি থাকবে তো শূন্যই। আমাদের লড়াইটা তৃণমূলের সাথে, মাঝখানে কারো বলে এই তো বলে তুমি টিয়াবাকি নিয়ে বসো, এই তো বলে টিয়াবাকি নিয়ে বসো, টিয়াটা কোথা থেকে উড়ে এলো? টিয়াটা কোথা থেকে উড়ে এলো? বক্তব্যটা দিতে দাও, পুরো টিয়াটা কোথা থেকে উড়ে এলো? বক্তব্যটা উড়বে, কোথা থেকে উড়বে? এই কলকাতা টিভি সেটা উড়ে উড়ে দেখাবে। আমি বলছি তোমাকে কেন বলছি, বক্তব্যটা কেন বললাম? আলটিমেটলি বলে আমার দাদা, আমি তো কারো মাঝখানে বলি না। আমি বলছি আমার পুরো বক্তব্যটা শোনো। আমার বক্তব্য তো, আমরা তো পরিষ্কার এটা বলছি, এবং এটা আমরা জানি যে আমরা তৃণমূলের সাথে শুধু লড়ছি না, বাইনারি শুধু সেট তৃণমূলের সাথে নয় যে বিজেপি নয় তৃণমূল, ব্যাপারটা এই জায়গায় নেই। তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, এটা তিনটেই একটাই দল। এবং নো ভোট টু বিজেপি বলে যে বামপন্থীরা দীর্ঘদিন ধরে প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য, এবং এলাকায় তুমি একটু নজর রাখো, তুমি দীর্ঘদিনের সিনিয়র সাংবাদিক, তুমি একটু এলাকায় নজর রাখো, যে দেয়ালগুলো রং করা হয়েছে না, তৃণমূল যে দেয়ালগুলো রং করেছে তার 20% তারা সিপিআইএম কে কংগ্রেসকে ছাড়বে। এটা চলছে, এটা আজকে থেকে চলছে না দিদি। কারণ হচ্ছে এদের দয়ায়, তৃণমূলের দয়ায়, মাননীয় মুখ্যমন্ত্রীর দয়ায় তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস এবং সিপিআইএম এরা চলছে রাজনৈতিকভাবে। তপশিলি অধ্যুষিত মধুরাপুর কেন্দ্রে যেদিন অমিত শাহ, সেদিনই তপশিলির সংলাপ এই কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। নজরুল মঞ্চে এই কর্মসূচি, তাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যে প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস, যে নির্দিষ্টভাবে তপশিলি ভোটে নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিভিন্ন সময় মোহন ভাগবত থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মা বা রেখা গুপ্তা, তাদের বিভিন্ন সময়ের বক্তব্যকে হাতিয়ার করে তারা এই আক্রমণে শান দিতে চাইছে যে বিজেপি তপশিলি বিরোধী। দেখুন, अमित शाह जी स्वागतम, स्वागतम, स्वागतम। अमित शाह जी स्वागतम,
লক্ষ্য তফসিলি ভোট, তাই একদিকে অমিত শাহ যখন তফসিলি অধ্যুষিত মথুরাপুর কেন্দ্রে পরিবর্তন যাত্রায় নেমেছেন, তখন 84টি তফসিলি জাতি উপজাতি অধ্যুষিত এলাকায় প্রচারে নামছে তৃণমূল। গাড়ি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। নজরুল মঞ্চে তফসিলি সংলাপ কর্মসূচি থেকে এমনটা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তফসিলি মহিলাদের জন্য কি করা হচ্ছে তার ফিরিস্তিও দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করে বিজেপিকে শূন্য করা মানে আগামী 5 বছর 1,02,000 টাকা কেন্দ্র সরকার দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা পৌঁছাবে। মথুরাপুরে গিয়ে তফসিলি মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন অমিত শাহ। বলেন, কোনো হিন্দু শরণার্থীরই নাগরিকত্ব যাবে না। এই আশ্বাসের পাশাপাশি তিনি নিশানা করেন অভিষেককে। नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है, बंद करना चाहिए या नहीं करना चाहिए? जोर से बोलो, करना चाहिए या नहीं करना चाहिए? सिंडिकेट बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? भाइयों बहनों, हमारी सुरक्षाओं को, सीमाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? তবে আম্বেদকরের নাম টেনে এনে এদিন অমিত শাহকে তোপ দাগেন অভিষেক। এমন এক পরিস্থিতি পরিবেশের মধ্যে আজকে দেশ দাঁড়িয়ে রয়েছে, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন আম্বেদকরের নাম নেওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। কেউ যদি আম্বেদকর আম্বেদকর বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গায়ে লাগছে। গতবার দক্ষিণ 24 পরগনায় 31টির মধ্যে 30টি বিধানসভা আসনই জিতেছিল তৃণমূল। এদিন সেই ঘাসফুল ডেরাতেই সভা করেন অমিত শাহ। ঘোষণা করেন বিজেপি ক্ষমতায় এলে 43 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু হবে। যুবকদের জন্য চাকরির বয়সের মেয়াদ বাড়বে 5 বছর। এভাবেই ভোটমুখী বঙ্গে সব পক্ষ চাইছে ভোটারদের মন জয় করতে। তবে শেষ হাসি ফুটবে কার মুখে তা স্পষ্ট হবে ভোটের ফল প্রকাশের পরেই। কলকাতা টিভি। সমিতি যে নির্দিষ্টভাবে তপশিলি ভোটে নজর, এটার কি সিগনিফিকেন্স? দেখো, তপশিলি ভোটে নজর বিজেপির বরাবরই রয়েছে, কারণ যখন থেকে তারা এই বাংলার উপরে নজর দিয়েছে, স্পেশালি 2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকে, তারা কিন্তু সেই সব অঞ্চলগুলোকে টার্গেট করার চেষ্টা করেছে। সেটা কি কাউন্টার করতে চায় তৃণমূল এই তপশিলির সংলাপ দিয়ে? অবশ্যই, এবং তৃণমূলও চাইবে। এবং আমরা যদি মনে করার চেষ্টা করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকগুলো বোর্ড তৈরি করেছিলেন, উন্নয়ন পরিষদ তৈরি করেছিলেন 2019 নির্বাচনের পরে, এবং সেটাও কিন্তু তপশিলীদেরকে মাথায় রেখেই, এবং অন্যান্য যেসব জাতি রয়েছে তাদেরকে মাথায় রেখে তিনি সেটা করেছিলেন। আমার মনে হয় এর থেকেও যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু এই দক্ষিণবঙ্গে, স্পেশালি এই সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনাতে তাদের কিন্তু সেভাবে তারা দাগ ফেলতে পারেনি আগের নির্বাচনগুলোতে, এবং তারা চাইবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গতেও তাদের যাতে আধিপত্য তারা কোনোভাবে তৈরি করতে পারে, কোনোভাবে এই তৃণমূলের দুর্গ আমরা যেটাকে বলি সেইটাকে তারা ভেদ করে এগোতে পারে, এবং সেটাই সবচেয়ে বড় লক্ষ্য। এবং এটাও ঠিক যে এইসব অঞ্চলগুলোতে বিজেপির একটা সাপোর্ট বেস রয়েছে, কিন্তু সেটা তৃণমূলকে ছাপিয়ে গিয়ে তারা ইলেকশনে কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি এখনো পর্যন্ত। আমার মনে হয় সেই দিকে বেশি নজর দেওয়ার চেষ্টা করছেন বিজেপির নেতারা, এবং সেটাই আজকের এই মিটিং এ সেটা প্রতিফলিত হয়েছে, এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসও সেটা চাইবে কাউন্টার করতে, এবং তারা সেটা করছে। আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণ, আমরা দেখলাম যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে বিজেপির একটা অংশ তারা যেন তেন প্রকারেরও নির্বাচন পিছোতে চায়। যদি তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন, স্বাভাবিক যে এখানে ব্রেভ ফেস সেটা যে কোনো রাজনৈতিক দলই দেখাতে চাইবে, কিন্তু এই প্রেসিডেন্ট রুলের আশঙ্কাটা সেটা কি ক্রমশ আরও জোরদার হচ্ছে তোমাদের জন্য? দেখো, বিজেপি কি করবে? অনেক কিছু করতে পারে, তাদের অনেক ক্ষমতা আছে, অনেক টাকা পয়সা আছে, মানে আর গুন্ডা বাহিনী আছে। 2 মাসের মধ্যে, মাস 2-এর মধ্যে পুরো ইলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে, যেখানে 60 লক্ষ এখনো অ্যাডজুডিকেশন নেই। আমি বললাম তো, বিজেপি অনেক কিছু করতে পারে। বিজেপি কি করবে সেটা তারা করবে, কিন্তু আমাদের সব রকম প্রস্তুতি আছে,
বিজেপি প্রেসিডেন্টস রুল করুক, বিজেপি 60 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বাদ দিয়ে দিক, বিজেপি 1 কোটি মানুষকে বাদ দিয়ে দিক, বিজেপি আরও কিছু নতুন আবিষ্কার করে সেটাও প্রয়োগ করুক বাংলার মাটিতে। তার কারণ হচ্ছে দেখো বিজেপি কি করেছে, বিজেপি 2021 থেকে আজ অবধি কি করেছে। যখন প্রথম 2021-এ আমরা জয় জয়কার হলো, তৃতীয় তৃণমূল সরকার গঠন হলো, মানুষ রায় দিয়ে দিল। রায় দেওয়ার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার আগে থেকে এটা ঠিক আমরা মানছি না, এটার মধ্যে আমরা রাষ্ট্রপতি শাসন করব, সেই সময় থেকে শুরু হয়ে গেছিল। তারপরে শুরু হলো সিএএ, এনআরসি, কখনো অমুক, কখনো ইডি সিবিআই, এই হয়ে যাবে, মন্ত্রিসভা বরখাস্ত হয়ে যাবে, কখনো কোর্ট দিয়ে বলছে এই সব আমরা কি জানো ঢাকি সমেত বিসর্জন, অনেক কিছু করেছে। বিজেপি যেটা করেনি সেটা হচ্ছে সংগঠন করেনি, বিজেপি যেটা করেনি নিজের লিডারশিপ নার্চার করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলা চ্যালেঞ্জ দিচ্ছেন যে যদি দম থাকে তাহলে প্রেসিডেন্ট রুল করাক, জনতার আদালতে তারা বুঝে নেবেন। এগুলো প্রভোগ করা কথাবার্তা, উনি ম্যাচুরের মতো কথা কেন বলছেন আমি অভিষেকবাবু জানি না। স্বাভাবিকভাবে এটা ওনার জানা উচিত, বিজেপি প্রেসিডেন্সিয়াল রুলের বিরোধী। আমার রাজ্য সভাপতি, তোমাদের একাধিক নেতা, রাজ্য নেতা, তারাই তো বিভিন্ন সময় 356, 355 বলে তাদের আমরা ভীষণ সোচ্চার হতে দেখি। কোন নেতা বলেছেন আমার জানা নেই। আমার রাজ্য আমি বলতেই যাচ্ছিলাম, রাজ্য সভাপতি দ্ব্যর্থহীন ভাষায় এটা বলেছেন, প্রেসিডেন্টস রুল করে আমরা কোনো ক্ষমতা দখল করতে চাই না, মানুষের আশীর্বাদ নিয়েই তৃণমূল কংগ্রেস এবারে বিসর্জন হবে। কিন্তু উনি আগে স্বাভাবিকভাবে উনিই বলেছিলেন স্বাভাবিক, আমি বিজেপির মুখপাত্র, আমার দলের রাজ্যের সভাপতি যে বক্তব্য দেবেন সেটাকে কোট করতেই আমি এখানে আসি, অন্য কোনো নেতাকে কোট করতে নয়। তো সুতরাং শেষ যেটা বলবো, 1 মিনিট, শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি করবেন, যেটা কিষাণুদা বললেন যে ওনারা আটঘাট বেঁধে নেমে রয়েছেন। দেখুন বড়দেরকে মানে ছোটরা বড়দেরকে দেখেই শেখেন। মথুরাপুর সাংগঠনিক জেলা আমাদের একটা গুরুত্বপূর্ণ জেলা এবং আমাদের সংগঠন যথেষ্ট স্ট্রং, তার জন্যই ওখান থেকে যাত্রা শুরু করা হয়েছে। কোনো তপশিলি, এসসি, এসটি, ওবিসি এইভাবে ভাগ ভাগ করে বিজেপি কোনো ভোট রাজনীতি করেনি, এবারও করছে না। মানুষের ভোট নিয়ে বিজেপি আসবে। মধ্যপ্রদেশে যখন কমলনাথের সরকার ছিল তখন টাকা দিয়ে কমলনাথের সরকার ভেঙেছে, মহারাষ্ট্র তাই করেছে, সর্বত্র টাকার জোরে মানে একটা গণতান্ত্রিক সরকারকে ভেঙে এরা ক্ষমতায় এসেছে। সেই সব ইমার্জেন্সি লাগু করা একটা রাজনৈতিক দল কতবার এই কথা বলতে হবে সুভাষিস দা, কেন এই কথা বলো না? তোমার সময় বলিনি ইমার্জেন্সি করা একটা রাজনৈতিক দল তারা সরকার ভাঙার কথা বলে। ওই মানুষই এলাহাবাদ কোর্টের রায়টা ভুলে গেছো? এলাহাবাদ কোর্টের রায়টা কি ভুলে গেছো? তোমরা, আমি বুঝতে পারি না, তোমরা 400 জনের রাজ্য কমিটি তৈরি করার পরেও তোমরা এখনো সংগঠনই করতে পারলে না। তোমার রাজ্যের প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী আসলে তাদের গিয়ে কালো পতাকা দেখাতে হয়, সেই সংগঠন নিয়ে তো কথা বলো না। সময়টা নিও না, 15 জন আরএসএস এর দেখে নাও, 15 জন। আরে তুমি আরএসএস এর ভূত ছাড়ো, তুমি আগে পশ্চিমবঙ্গ এখানকার রাজ্য কংগ্রেস কি করছে সেটা বলো। আরএসএস কে তোমায় দেখতে হবে না। তোমার রাহুল গান্ধী যদি এতটাই বিরোধিতা করে, তৃণমূলে এখনো পর্যন্ত রাহুল গান্ধী আসেনি। আম্বেদকরকে বিহারে দুদিন পরে চলে গেল রাহুল গান্ধী। সুপ্রিয় আমি বলে নেই, আরএসএস যে যাদের পূর্বজ তারা কখনো তফসিলিকে যা করছে নাটক করছে, আম্বেদকরকে অপমান করছে, করার পর তফসিলি দিয়ে শুরু করছে। জানে পশ্চিমবাংলায় 120টা আসন সংখ্যালঘুরা ঠিক করে, 60টা আসন তফসিলিরা ঠিক করে। তফসিলিদের আরএসএস এর ভদ্রলোকের নাম দিয়েছ গোলওয়ালকার ব্রাঞ্চ অফ থটসে 1961-এ যে ওখান থেকে তুলে এনে ওইটুকু জায়গা তুলে এনে যেটা ছাপানো হয়েছিল অর্গানাইজারে, সেটা পড়লে পরে তফসিলিরা ভোট দেবে না। তফসিলিদের যেভাবে মানুষ বলে ধরে না আরএসএস, তাদের আমি খুব সংক্ষেপে সম্বিতের কাছে খুব সংক্ষেপে সম্বিত এক সেকেন্ড খুব সংক্ষেপে সম্বিতের কাছে আসবো। সম্বিত, সত্যি টাইমলি ভোটের যে সম্ভাব্য সময়, সেখানে কোথাও রেখাপাত করতে পারে এই গোটা জটিলতাটা? আমার তো মনে হয় করতেই পারে, কারণ 60 লক্ষ যদি বিচারাধীন থাকে আর যদি আমাদের হাতে আর 30 দিন 35 দিন সময় থাকে নির্বাচনে, কারণ নমিনেশন যেদিনকে শেষ জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই ভোটার তালিকায় বদল হতে পারে, তাকে সাপ্লিমেন্টারি লিস্ট বার করে দিতে হবে। হ্যাঁ, এবং সেখানে প্রতিদিন 1 লক্ষের মতো অ্যাডজুডিকেটেড ম্যাটারস সেটাকে রিজলভ করতে হবে। সেটা কিভাবে সম্ভব, আদৌ ঠিকভাবে সম্ভব হবে কিনা এই নিয়ে আমার খুব সন্দেহ রয়েছে। কৃষাণু, দেখো আজকে যেটা আমি বুঝলাম অমিত শাহর বক্তব্য থেকে, যে অমিত শাহ স্বীকৃতি দিলেন যে নেত্রীর জনভিত্তি বা তার যে পপুলারিটি, এটা তো ভারতে কেন বিশ্বেতে তার কম উদাহরণ আছে, তো সেটা নিয়ে তো কোনো প্রশ্নাতীত ব্যাপার। কিন্তু তারপরেও ক্ষুদ্র আঙিনায় পশ্চিমবাংলাতে যদি কোনো জননেতা থেকে থাকে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি হাজার চেষ্টা করেও, কোটি কোটি টাকা খরচা করেও কোনো নেতা
গ্রহণযোগ্যতা অর্জন সুপ্রিয়, করতে পারেনি খুব কোনো নেতা সংক্ষেপে, দল। 30 সেকেন্ড। আমি এত বড় যোগ আমি কোনোদিনও শুনিনি। হ্যাঁ, এত বড় যোগ তোমার গায়ে লাগছে কেন? এই দেখো এই দেখো যোগ, এই দেখো ঠিক, এই দেখো যোগ, এইটাই আমার অভিযোগ ছিল। তৃণমূলকে হবে কংগ্রেসের এটাই শুভঙ্কর কংগ্রেস, এটাই শুভঙ্কর কংগ্রেসের দাবি বলছি। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। রাত পোহালেই দোল হোলি, কিন্তু এর মধ্যে দাঁড়িয়েও রাজনীতির যে উত্তাপ সেটা ক্রমশ ঊর্ধ্বমুখী। আজকে যে ওয়েদার আপডেট এসেছে যে আস্তে আস্তে আবহাওয়ার যে পারদ সেটা ঊর্ধ্বমুখী হচ্ছে, আস্তে আস্তে গরমটা সেটা ফিল করা যাচ্ছে, কিন্তু তাকে কয়েক যোজন পেছনে ফেলে রাজনৈতিক পারদ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।